যাক, আপনাদের মনের একটা বড় আশঙ্কা কিন্তু এবার দূর করে দিল ইলেকশন কমিশন। দেখুন, আপনারা অনেকেই বলছেন এবং খুব সঙ্গতভাবেই বলছেন যে এসআইআর হচ্ছে ঠিক আছে, এতে একটা বড় অংশের ভুয়ো ভোটার, জালি ভোটার ইতিমধ্যেই এলিমিনেট হয়ে গেছে এবং যে হিয়ারিং প্রসেস চলছে তাতে আরও একটা বড় অংশ যাবে, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু তার ফলেও 80-90% এই ভুয়ো ভোটার চলে গেলেও পশ্চিমবঙ্গে নির্বাচনটা হচ্ছে অনেকটা টি-20 খেলার মতো। অর্থাৎ যেদিনকে নির্বাচন হবে এবং যেদিনকে কাউন্টিং হবে সেই দিনকে উন্নয়ন বাহিনী গুন্ডামি করে, মস্তানি করে সমস্ত লুটে পুটে সব কিছু নিজেদের দিকে করে নেবে। তাই মানুষ যতই জেগে যাক, মানুষ যতই বিপক্ষে ভোট দিক বা অন্য যেখানে যা খুশি করে দেওয়া হোক, পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়াটা খুব খুব কঠিন। আর তাই গণনা এবং ভোটের দিন, এই দুটো দিন যদি প্রপারলি ভোট করানো না যায়, প্রপারলি আটকানো না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু আর হওয়ার নয়। এবং যেহেতু বিরোধী দলগুলো তাদের সংগঠনের অবস্থা খুব একটা মজবুত নয়, বা যে পরিবেশ পরিস্থিতি এখানে হয়ে আছে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, সেই জায়গা থেকে কিভাবে এখানে ভালোভাবে ভোটটা করানো সম্ভব, এটা নিয়ে ইলেকশন কমিশন কি ভাবনা চিন্তা করছে, এই নিয়ে আপনাদের প্রশ্ন ছিল। তো গতকাল কিন্তু একটি বৈঠক হয়ে গেছে দিল্লিতে, যেখানে আমাদের এখানকার যিনি সিইও রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তিনি গিয়েছিলেন, অন্যান্য আধিকারিকরা গিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আধিকারিকরা ছিলেন এবং অবশ্যই সেন্ট্রাল ইলেকশন কমিশন তাদের আধিকারিকরা ছিলেন। সেখানে এক আধটি নয়, 4টি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সবগুলোই কিন্তু প্রাইমারি ফেজে রয়েছে। কিন্তু সেই আলোচনার যে নির্যাসটা উঠে আসছে, সেটা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু খুব ভালো করে আমার আপনার মনের কথাগুলো বুঝছে। তারাও পশ্চিমবঙ্গের এই কনস্ট্রেন্টগুলো নিয়ে খুব ভালো রকমের ওয়াকিবহাল এবং এগুলোকে কিভাবে এলিমিনেট করা যায়, কিভাবে স্বচ্ছ ভোটার তালিকার পাশাপাশি স্বচ্ছ ভোটটা করানো যায়, সেটা নিয়েও তারা কনসার্ন। এবং সেই জন্যই কিন্তু তারা একাধিক জিনিস, একাধিক পদক্ষেপ করতে চলেছে এবং তার একটা প্রাইমারি আলোচনা করেছে। নাম্বার ওয়ান, যেটা দেখতেই পাচ্ছেন হেডলাইন, খুবই উৎসাহব্যঞ্জক, সেটা হচ্ছে যে বিগ ব্রেকিং, মাছিও গলতে দেবে না বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, আরও বেশি আধা সেনা আসছে। খুব ভালো কথা। পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ, এটা বিগত কয়েকটা ইলেকশন থেকেই বোঝা যাচ্ছে, কেননা পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি আধা সেনা ডিপ্লয় করা হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, এত আধা সেনা ডিপ্লয় করার পরও কিন্তু ভোটটা লুট করা থেকে আটকানো যাচ্ছে না। যাদের যা করার উন্নয়ন বাহিনীর কাজ, তারা কিন্তু নিজেরা নিজেদের কাজটা করে যাচ্ছে। কেননা এখানে বেশ কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আগে থেকে যখনই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, এদেরকে সেটিং করে নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কায়দা করা হচ্ছে, 3 পৌঁছে যাচ্ছে এবং আলটিমেটলি ভোটের দিন এরা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখতে চায়, মাংস ভাত খায়, যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয় না, যেখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। অর্থাৎ এই যে কেন্দ্রীয় বাহিনী যে কারণে পৌঁছানো হচ্ছে, সেই কাজটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। এবার এই জায়গাটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করা হচ্ছে যে এই জায়গাটা কিভাবে আটকানো যায়। 2 নম্বর, যেটা খুব গুরুত্বপূর্ণ, যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, তাদের অ্যাক্টিভিটি কিন্তু বুথের মধ্যে কার্যকর নয়। ফলে বুথের মধ্যে ওই বাড়তি এজেন্ট ঢুকিয়ে দিচ্ছে, বিরোধীদের এজেন্ট বার করে দিচ্ছে, সিসিটিভি ক্যামেরার মধ্যে আলকাতরায় লেপে দিচ্ছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, সেখানে অবাধে ছাপ্পা চলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ হয়ে যায়। ফলে কেন্দ্রীয় বাহিনীকে যদি আনতেই হয় এবং তাদেরকে যদি কাজে লাগাতেই হয়, সব থেকে গুরুত্বপূর্ণ, বুথের মধ্যেও কি এই কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা যেতে পারে, এইটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। কেননা সেটা না করলে যত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হোক না কেন, তার কিন্তু আলটিমেট কোনো রকম কোনো রেজাল্ট পাওয়া যাবে না। 2 নম্বর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে, সেটা হচ্ছে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, তাদের হাতে কিন্তু অ্যাবসলিউট পাওয়ার দেওয়া থাকে না। তাদেরকে মূলত কন্ট্রোল করে লোকাল পুলিশ এবং সেই লোকাল পুলিশ আসলে 14 তলার ইনস্ট্রাকশনে এদেরকে ভুল জায়গায় পরিচালিত করে। যেখানে গন্ডগোল হয় সেখানে পাঠায় না, যেখানে গন্ডগোল হয় না সেখানে পাঠিয়ে দেখায়, দেখো কেন্দ্রীয় বাহিনীর কত রমরমা চলছে। এই পুলিশ বিকেন্দ্রীকরণ করার জায়গাটা এসে গেছে। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করবে না, কেন্দ্রীয় বাহিনী তাদের নিজেদের মতো কাজ করবে, যেটাকে সরাসরি কন্ট্রোল করবে ইলেকশন কমিশন, যাতে স্বচ্ছভাবে ভোট হয়। এই জায়গাটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, সেইটা নিয়ে একটা আলোচনা হয়েছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আপনারাও প্রচণ্ড জোর দেন, সেটা হচ্ছে ভোটের দিন যা হলো, ভোটের দিন এরা যা করার করে, কিন্তু মেন খেলাটা হয় গণনার দিন। গণনার দিন সকাল থেকেই বিভিন্ন যে অনুপ্রাণিত মিডিয়া আছে, সেখান থেকে একটা খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে বিপুল ভোটে উন্নয়ন বাহিনীর দল এগিয়ে যাচ্ছে।
এবং তারপর 8 রাউন্ড, 10 রাউন্ড, 12 রাউন্ড হওয়ার পরই বিপক্ষের যারা এজেন্ট থাকে, কাউন্টিং এজেন্ট থাকে, তাদেরকে বার করে দেওয়া হয় কাউন্টিং সেন্টার থেকে। এবং তারপর বেসিক্যালি আর কোনো কাউন্টিং করতে দেওয়া হয় না, যেটা নিজেদের মনের মতো ইচ্ছা হয় সেই রকম ডেটা বসিয়ে সব জায়গায় জয় ঘোষণা করে দেওয়া হয়। এরকম মারাত্মক অভিযোগ কিন্তু বিরোধীদের তরফ থেকে জমা পড়েছে। ফলে ফলে ভোটের থেকেও অনেক বেশি করে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে। কাউন্টিংয়ের সময় কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ। বারবারই বলছি, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তারা নিরপেক্ষ ভূমিকা সকলে পালন করতে পারছে না। বিশেষ করে কিছু উচ্চপদস্থ অফিসার, তারা জোর করে নিচুতলাকে দিয়ে, নিচুতলাকে ব্যবহার করে কাজে লাগিয়ে সেই জায়গাটাকে কিন্তু একটা বিশেষ রাজনৈতিক পক্ষকে সমর্থনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তার ফলে ভোটটা নিরপেক্ষ করা যাচ্ছে না। তো এই জায়গা থেকে অলরেডি পশ্চিমবঙ্গের জন্য কিন্তু নোডাল অফিসার নিয়োগ করা হয়ে গেছে পুলিশের, এবং সেই নোডাল অফিসারের সঙ্গে কথা বলেছে ইলেকশন কমিশন এবং পরিষ্কারভাবে জানতে চেয়েছে এই যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে পুলিশের তরফ থেকে কত কর্মী এখানে ডিপ্লয় করা যেতে পারে। এবং সেই সংখ্যাটা যেটা বলেছে নোডাল অফিসার, সেটা হচ্ছে 35,000, 35,000 পুলিশ কর্মী দেওয়া যেতে পারে। কেন? কেননা 1 নম্বর যে জায়গা, যেটা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড এদেরকে কিন্তু ব্যবহার করা যাবে না ভোটের কাজে। এবং পুলিশের কাজ যেরকম বুথ পাহারা দেওয়া বা ভোটটাকে ঠিকঠাক করা, তার পাশাপাশি রাজ্যের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেইটাকেও করতে হবে। এবং সবথেকে বড় কথা, পুলিশের যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু গত 15 বছরে প্রায় নীল। সুতরাং সেই জায়গা থেকে একটা বড় অংশের ভ্যাকেন্সি আছে। এমনিতেই পুলিশের ওভারলোড থাকে, তাই সেই জায়গা থেকে 35,000-এর বেশি পুলিশ কর্মী দেওয়া যাবে না, এমনটা নোডাল অফিসারের প্রাইমারি অ্যাসেসমেন্ট। এখন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বুথের সংখ্যা হচ্ছে 80,000, আরও সংখ্যাটা বাড়তে পারে, কেন সেটা একটু পরে আসছি। তো সেই জায়গা থেকে মাত্র 35,000 যদি পুলিশ কর্মী থাকে, তাহলে বুথ পিছু একজন করেও পুলিশ অফিসার দেওয়া যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি করা হবে? এক্ষেত্রে যেটা করার একটা পরিকল্পনা হচ্ছে, যেটা 2021-এও কিছুটা করা হয়েছে, এবারে সার্বিকভাবে, ব্যাপকভাবে, অনেক বেশিভাবে সেটা করার পরিকল্পনা হচ্ছে। সেটা হচ্ছে অন্য রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে, যেখানে ইলেকশন নেই, সেইখান থেকে পুলিশ বাহিনী যাতে নিয়ে আসা যেতে পারে এবং তাদেরকে দিয়ে ভোট পরিচালনাটা করা। যদি প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ভোটের ডিউটি থেকে দূরে রেখে তারা আইন শৃঙ্খলার ব্যবস্থাটা দেখুক, তারা থানা সামলাক, কিন্তু ভোটের জন্য বুথ সামলানো বা এই সমস্ত কিছু, এটা বাইরের রাজ্যের পুলিশ দিয়ে যদি করানো হয়, এই নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা শুরু হয়ে গেছে। এবং আরেকটা যেটা প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে এই সিআরপিএফ এর কর্তারা, তারাও কিন্তু মিটিংয়ে ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এর আগে 1100 কেন্দ্রীয় বাহিনীর কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে আনা হয়েছিল, কিন্তু এবারে পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা চলছে। সেই অনুযায়ী এই 1100 কোম্পানিতে হবে না, এর থেকে অনেক বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান লাগবে। তো সেক্ষেত্রে কি সিআরপিএফ এর হাতে সেই স্ট্রেংথ রয়েছে? তারা কি সেই জায়গাটা করতে পারবে? পরিষ্কারভাবে সিআরপিএফ এর তরফে জানানো হয়েছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যদি 1100 কোম্পানির বেশি লাগে, তাহলে সেটাও তারা ডিপ্লয় করতে পারবে, সেই জায়গায় তারা রয়েছে। তবে কিছু কন্ডিশন আছে, সেটা নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ যে জায়গাটা দিয়ে ভোটের সময়, গণনার সময় মাছিটাকে গলানো হতো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু টাইট করানোর চেষ্টা করা হচ্ছে। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে দফার সংখ্যা। এই দফা পশ্চিমবঙ্গে যত বাড়ানো হয়, তত পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোট করানোর জন্য দফা রফা হয়ে যায়। কেন? কেননা ইলেকশন কমিশনের একটা ভাবনা থাকে যে যত বেশি সংখ্যায় আমি দফা করতে পারবো, তত বেশি সংখ্যায় আমি এই কেন্দ্রীয় বাহিনীকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু গত কয়েকটা ইলেকশনের এক্সপিরিয়েন্স বলছে, বিশেষ করে 2021 এবং 2024-এর এক্সপিরিয়েন্স বলছে, দফার সংখ্যা বাড়ালে এই উন্নয়ন বাহিনীর সুবিধা হয়ে যায়। কিভাবে? ধরুন, কুচবিহারে যখন ভোট হচ্ছে, তখন রাজ্যের আর অন্য কোথাও ভোট হচ্ছে না। সারা রাজ্য থেকে সেই উন্নয়ন বাহিনীর যারা দামাল ছেলে আছে, দুষ্টু ছেলে আছে দিদিমণির ভাষায়, তারা চলে যাচ্ছে কুচবিহারে। তারা গিয়ে সেখানে ভোটটাকে ম্যানিপুলেট করছে। যেই কুচবিহার হয়ে গেল, তার পরের অংশ চলে এলো আলিপুরদুয়ার, দার্জিলিং, এই জায়গাটাকে তারা করলো। ওখানটা হয়ে গেল মালদা, মুর্শিদাবাদ নেমে এলো। অর্থাৎ এই যে উন্নয়ন বাহিনী, ভোট লুটেরার দল, তারা কিন্তু অনেক ব্যাপকভাবে কাজ করতে পারছে দফার সংখ্যা বাড়লে। তাই দফা বাড়িয়ে যেটা করার আলটিমেট চেষ্টা করা হয়েছিল, সেটা কাজে লাগছে না, উল্টে দফা রফা হয়ে যাচ্ছে। 2 নম্বর, এই দফার সংখ্যা বাড়ানোর জন্য যে জায়গাটা সবথেকে প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে
যেখানে প্রথমে ভোট হয়ে যাচ্ছে তার ইভিএম বাক্সগুলোকে অনেক বেশি দিন হেফাজতে রাখতে হয় বা সেগুলোকে গার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলগুলোর যা সাংগঠনিক স্ট্রেংথ রয়েছে, তারা সেই জায়গা থেকে যদি 2 দিন 3 দিন 5 দিন 7 দিন হয় প্রচণ্ড উৎসাহ নিয়ে সেগুলোকে পাহারা দেবে, কিন্তু সেটা যখনই 1 মাস 1.5 মাসের কাছাকাছি চলে যাচ্ছে, 6 দফা 8 দফায় ভোট করলে যেটা হয়, তাদের সেই হাই ভোল্টেজ যে জায়গাটা সেটা ডাউন হয়ে যায়, ফলে তারা অনেকটা পিছিয়ে আসে। আর এই সময় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ইভিএম বক্সে অনেক ম্যানিপুলেশন করা হয়, এমন অভিযোগ বিরোধীদের তরফ থেকে জমা পড়েছে। ফলে সেই জায়গাটা যদি দফা সংখ্যা কমানো হয়, যদি উইদিন 1 উইক কমপ্লিট ভোট প্রসিডিওরটাকে কমপ্লিট করে দেওয়া যেতে পারে, অর্থাৎ ভোট গ্রহণ থেকে গণনা 1 সপ্তাহ, এর মধ্যে যদি শেষ করে দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা কি এলিমিনেট করা যাবে। এবং 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শহরের যে ভোটের হার সেটা কিন্তু দেখা গেছে অনেকটা কম হয়, যেটা অন্যান্য গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। কেন হয়? কেননা যখনই দফা সংখ্যা বাড়ে, তো এই শহর কেন্দ্রিক ভোটগুলো দেখা যায় শেষের দিকে হয়, এবং সেই ভোটটা আস্তে আস্তে এপ্রিলের শেষের দিক বা মেয়ের প্রথম দিক হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয়, গরম অত্যন্ত বেড়ে যায়, এবং সেই গরমের ফলে অনেকেই থাকেন শিক্ষিত সমাজ, তারা কিন্তু ভোটদানে উৎসাহ হারিয়ে ফেলেন। কিন্তু এটা যদি এপ্রিলের মাঝামাঝির মধ্যে কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে ভোট কমপ্লিট হয়ে গেল আর মাঝামাঝি গিয়ে কাউন্টিং হয়ে গেল, এই সময় গরমটা কিন্তু তুলনামূলক অনেকটা কম থাকে, এবং তার ফলে ভোটদানের উৎসাহ বেশি থাকবে, ভোটদানটা অনেক বেশি হবে। এই জায়গাটাও ভাবনা চিন্তা করা হচ্ছে, এবং সেই জন্যই দফার সংখ্যা কিন্তু কমানো হচ্ছে। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় খুব আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে এখনই কেন সমস্ত কিছু ফাইনালাইজ করা যাচ্ছে না। দেখুন, ফাইনালাইজ করা যাচ্ছে না, তার একটা বড় কারণ হিসেবে ইলেকশন কমিশন যেটা বলছে, যে এসআইআর এর যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টটা বেরোনোর পর অনেক হিসেব বদলে যাবে। কীরকম? ধরুন, কোনো বুথে এখন 600 ভোটার আছে, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে 200ই ফেক ভোটার, এখন 400 ভোটার হয়ে গেছে। পাশের বুথটাতেও একই অবস্থা হয়েছে, ফলে ওই দুটো বুথকে মার্জ করে দেওয়া যাবে। আবার দেখা যাচ্ছে এসআইআর সব কিছু হয়ে যাওয়ার পরও কোনো বুথে 1100 বা 1200 ভোটার রয়েছে, ফলে সেই সেই বুথটা জ্যাম অনেক বেশি হয়ে যাবে, ফলে সেটাকে ভাগার জায়গা থাকছে। প্লাস এর পাশাপাশি এবার ইলেকশন কমিশন কিন্তু আরও বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন যেগুলো আবাসন কেন্দ্রিক হচ্ছে, সেগুলোকে কি করা হয়, ওই উন্নয়ন বাহিনী পাঠিয়ে দেওয়া হয় সকালবেলা বা আগের দিন, বাইরে 2-4টে বোমা মেরে দেওয়া হয়, গেটে চাবি মেরে দেওয়া হয়, ফলে এই আবাসনের মানুষ আর ভোট দিতে বেরোতে পারেন না। ফলে এই আবাসনগুলোর জন্য আলাদা আলাদা করে বুথ করার একটা পরিকল্পনা চলছে, সেটাকেও আটকানোর অনেক চেষ্টা চলছে, কিন্তু এখানে বুথ হবে, ফলে বুথ সংখ্যা বাড়বে। আবার যেগুলো বস্তি এলাকা, সেখানেও একই রকম কাণ্ড কারখানা করা হয়, এই বস্তি এলাকার জন্য আলাদা করে বুথ করার পরিকল্পনা চলছে। বা ধরুন খুব অল্প ভোট আছে, কিন্তু কিছু হিন্দু মানুষ আছেন যাদেরকে সংখ্যালঘু এরিয়া পেরিয়ে এসে একটা বুথে ভোট দিতে হয়, ম্যাক্সিমাম কেসে দেখা গেছে সেই হিন্দু পরিবারগুলোকে আটকে দেওয়া হয়, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না। তাহলে ওই 50টা বা 100টার জন্যও কিন্তু একটা আলাদা বুথ করা হবে, যাতে ওই হিন্দু মানুষগুলোকে সংখ্যালঘু এরিয়া পেরিয়ে এসে ভোট দিতে না হয়। এরকম অনেক কিছু জিনিস তাদের কনসিডারেশনে আছে, এবং এইগুলো যখনই হবে, তখনই অ্যাকচুয়াল বুথ চিত্রটা পাওয়া যাবে, যে কতগুলো বুথ ফাইনালি দাঁড়াচ্ছে, ওই 80,000ই থাকছে, কমছে, বাড়ছে। 2 নম্বর আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখানে, যে এখানে যে সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথ বলা হয়, মানে যেখানে ভোট লুটের চান্স আছে, সেই রিপোর্টটা সেখানেও প্রচুর ম্যানিপুলেশন ধরা পড়েছে। 21 এবং 24-এর প্যাটার্ন অ্যানালিসিস করে সেটা দেখা গেছে। ফলে এই এসআইআর প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর, বুথ ম্যাপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, নতুন করে স্ট্রাকচার রেডি হয়ে যাওয়ার পর, নতুন করে ম্যাপিং করা হবে কোনগুলো সংবেদনশীল, কোনগুলো অতি সংবেদনশীল, এবং সেই অনুযায়ী কি প্রোটেকশনের দরকার পড়ছে। ফাইনালি কত পুলিশ পাওয়া যাচ্ছে, বাইরের রাজ্য থেকে কত পুলিশ নিয়ে আসা হচ্ছে, সিআরপিএফ জওয়ান কত পাওয়া যাচ্ছে, কত বাহিনী পাওয়া যাচ্ছে, এবং তাদেরকে বুথের মধ্যে বুথের বাইরে কোথায় কিভাবে কাজে লাগানো যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু চক আউট করতে হবে, এবং তারপরে কিন্তু ফাইনাল ফেজ বা কতগুলো ফেজে পশ্চিমবঙ্গে ভোট হবে, এই জায়গাটা হবে। কিন্তু আলটিমেটলি যেটাই হোক, সবে জানুয়ারি মাস পড়েছে, সবে নতুন বছর ঢুকেছে, এবং সেই জায়গাতে কি যেভাবে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এখানে পুলিশকে নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করছে ইলেকশন কমিশন, সেখান থেকে একটা ছবি কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, যে শুধু এসআইআরে তারা আটকে নেই। পশ্চিমবঙ্গে একদিকে স্বচ্ছ ভোটার তালিকা যেরকম তারা তৈরি করতে চাইছে, ভোটটাও স্বচ্ছভাবে করতে চাইছে, এবং সেই স্বচ্ছ ভোটার তালিকার বেসিসে স্বচ্ছ ভোটে যে কোনো রাজনৈতিক দল জিতে আসুক, নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মানুষ যেন অভিযোগের আঙুল তুলতে না পারে যে আমার ভোটটা আমি দিতে পারলাম না, বা এবারেও ভোটটা লুট হয়ে গেল।
সেই সমস্ত রকমের পরিকল্পনা তারা কিন্তু এখন থেকে শুরু করে দিয়েছে, এবং যেভাবে এগোচ্ছে তার যদি কিছুটাও ইমপ্লিমেন্ট করতে পারে, সত্যি সত্যি এবার উন্নয়ন বাহিনীর কপালে অনেক অনেক দুঃখ আছে। কি বলবেন আপনারা? সত্যি ইলেকশন কমিশন এগুলো করতে পারবে, বা যে ভাবনা চিন্তাগুলো করছে সেগুলো বাস্তবিচিত? এগুলো যদি করতে পারে তাহলে কি সত্যিই এবার ভোট লুঠের রাজনীতি পশ্চিমবঙ্গে শেষ হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।